বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বসে আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম। আমার ডানে রয়েছেন মিস্টার আব্দুল হক, তিনি স্পেশাল অ্যাডভাইজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স, জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা। এর বাইরেও তিনি নানান চেম্বারের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত ছিলেন, কোনোটার পরিচালক, কোনোটার প্রধান, এবং এবিসিতেরও তিনি এই মুহূর্তে একজন পরিচালক। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে আলোচনাটা আপনাদের দুজনের সঙ্গে আমি করতে চাই, যে একটা ধারণা পৃথিবীর অনেক দেশেই এই বিতর্কটা কেউ নিয়ে আসবার বা আলোচনা করবার চেষ্টা করেন। বাংলাদেশে এখন বেশ জোরের সঙ্গে, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন, তারা এই ধারণাটি সামনে আনবার চেষ্টা করছেন যে গণতন্ত্র অতটা জরুরি নেই, যদি ডেভেলপমেন্টটা নিশ্চিত করা যায় তাহলে দেশের জনগণ সন্তুষ্ট থাকে। সো আলোচনাটা আমি আপনাদের সঙ্গে বলছিলাম যে ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি আলোচনাটা এভাবে আমরা করতে পারি, আবার আলোচনাটা এভাবেও আমরা আলোচনা নিয়ে আসতে পারি বর্তমান প্রেক্ষাপটে, যে ডেভেলপমেন্ট ভার্সেস ডেমোক্রেসি। শেখ শহীদুল ইসলাম। আপনাকে ধন্যবাদ। যে কোনো রাজনৈতিক সরকারের আমলেই এই ধরনের একটা ইস্যু আসতে পারে যে তারা কোনটাকে অগ্রাধিকার দিবেন, গণতন্ত্র না উন্নয়ন। আমি মনে করি যে এটা অগ্রাধিকার দেওয়ার প্রশ্ন নয়, এটি গণতন্ত্র বনাম উন্নয়নও নয়। বিষয়টি হলো গণতন্ত্র ও উন্নয়ন। গণতন্ত্র প্রয়োজন এই কারণে যে গণতন্ত্রের মধ্যে দিয়ে জনগণের যে চিন্তাধারা সেটার প্রতিফলন ঘটে, তার ইচ্ছার প্রতিফলন ঘটে, এবং ধরে নেওয়া হয় যে অনেক দুর্বলতা সত্ত্বেও গণতন্ত্রই মানুষের অধিকারের বিবর্তনের সর্বোত্তম পথ। একই সঙ্গে উন্নয়নও মানুষের প্রয়োজন এই জন্য যে তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, তার আয় বৃদ্ধি করার জন্য, তার আগামী দিনের প্রজন্মের কাছে ওয়াদা পূরণের জন্য উন্নয়ন একান্ত অপরিহার্য। সুতরাং গণতন্ত্র এবং উন্নয়ন একটি অপরটির প্রতিদ্বন্দ্বীও নয়, বরং একটি অপরটির সহায়ক। আপনারা গণতন্ত্রের সেই বিখ্যাত ডেফিনেশন আব্রাহাম লিঙ্কনের জানেন। সেই ডেফিনেশন হলো গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। কিন্তু সেখানে সাম্প্রতিককালে এই বাংলাদেশে অনেকে বলেন যে আরেকটি ফ্রেজ যোগ করা প্রয়োজন, সেটি হলো ফ্রম দ্য পিপল। এই ফ্রম দ্য পিপলটা বাদ দিতে হবে। আমাদের রাজনীতিবিদদেরই বলুন, ব্যুরোক্রেসিকেই বলুন, উন্নয়ন জনগণের চাহিদা লক্ষ্য করে উন্নয়ন করতে হবে, এবং সেখানে জনগণের কাছ থেকে, জনগণের অর্থ দিয়ে, জনগণের সম্পদ দিয়ে যাতে কেউ লুণ্ঠন করতে না পারে বা সেখান থেকে কোনো অংশ না নিতে পারে সেটা নিশ্চিত। আব্রাহাম লিঙ্কনের ওই যে ডেমোক্রেসি বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, সেটিকে আবার অন্যভাবে এখন বলা হয় আমাদের অভিজ্ঞতার আলোকে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ডেমোক্রেসি অফ দ্য পিপল, OFF, বাই দ্য পিপল, BUY, অ্যান্ড ফর দ্য পিপল, FAR। জি, না হতে পারে, কিন্তু আমি যেটা বলতে চাই যে এর পরেও গণতন্ত্র নিঃসন্দেহে প্রয়োজন উন্নয়নের গতিকে সাস্টেইনেবল করার জন্য, স্থায়িত্ব দেওয়ার জন্য, 1 নম্বর। 2 নম্বর হলো জনগণের অধিকার সেটি কেবলমাত্র উন্নয়ন পাওয়ার অধিকার নয়, তার মৌলিক অধিকারকেও নিশ্চিত করার জন্য গণতন্ত্র একান্ত অপরিহার্য। তৃতীয় হলো গণতন্ত্র জবাবদিহিতার একটা ব্যবস্থা, যে ব্যবস্থা না থাকলে উন্নয়ন যতই হোক সেই উন্নয়নের ধারাকে স্থায়িত্ব দেওয়া যায় না, এবং সেই উন্নয়নের কাঙ্ক্ষিত ফলাফল জনগণের কাছে যাচ্ছে না, কয়েক সীমাবদ্ধ কিছু গোষ্ঠী সেটি তাদের নিজেদের ফেভারে নিয়ে যাচ্ছে, সেটিও এখানে বিষয়। এজন্যই গণতন্ত্রে কেবলমাত্র উন্নয়নকেই গুরুত্ব দেয় না, সঙ্গে সঙ্গে উন্নয়নের যে বন্টন ব্যবস্থা, যাতে ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি না পায়, কেবলমাত্র গুটিকতক লোকের কাছে যেন সব সরকারি ব্যয়ের সুফল গিয়ে উপস্থিত না হয়, এটাও এই ব্যবস্থাটাকেও নিশ্চিত করে। তো আমি এজন্যই আপনি যেটা বললেন যে গণতন্ত্র ও উন্নয়ন এটিই বরং সবার কাছে কাঙ্ক্ষিত, এবং কেবলমাত্র উন্নয়নে কিন্তু জনগণ সন্তুষ্ট থাকে না,
কারণ আপনি যদি আমাদের এই দেশেরই বিগত দিনের ইতিহাস দেখেন, দেখবেন যে পাকিস্তান আমলে, আইয়ুব খানের আমলে বেশ কিছু উন্নয়ন এদেশে হয়েছিল, কিন্তু তিনি থাকতে পারেন নাই। কারণ তিনি গণতন্ত্র হরণ করেছিলেন, মানুষের মৌলিক অধিকার হরণ করেছিলেন, এবং আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছিলেন, এবং সম্পদের যে বন্টন সেটার দিকে তিনি লক্ষ্য না করে কেবলমাত্র উন্নয়নই করেছেন, যার সুফল পাকিস্তানের 22 পরিবার ভোগ করছিল। এই বাংলাদেশেও আমরা, আপনি যদি দেখেন 1982 থেকে 1990, যে সময়টাকে স্বৈরাচারের আমল বলা হয়, যে সময়টাকে হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন, এই সময়টায় আমাদের দেশে উন্নয়ন এবং রিফর্ম এগুলো কিন্তু প্রচুর হয়েছে। আপনি যদি আজকে প্রাইভেট সেক্টরের যে উত্থান, এই উত্থান কিন্তু তার সময় শুরু হয়েছে। প্রাইভেট সেক্টরের ব্যাংক, প্রাইভেট সেক্টরের ইন্স্যুরেন্স, প্রাইভেট সেক্টরের বিশ্ববিদ্যালয়, এগুলোর সূচনা কিন্তু তার সময়ে। আমি শিক্ষামন্ত্রী হিসেবে আমিও কতগুলো বিষয় করেছিলাম, যেরকম প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, তারপরে নারীদের শিক্ষা অবৈতনিক করা, এই বিষয়গুলো কিন্তু আমরা সে সময় করেছিলাম। কিন্তু তারপরেও যেহেতু তার আমলে গণতন্ত্রের সম্পূর্ণ পরিস্ফুটন হয়নি, সেই জন্য কিন্তু জনগণ আন্দোলন করেছিল 3টি জোটের নেতৃত্বে, এবং 1990 সালের 6 ডিসেম্বর আমাদেরকে বিদায় নিতে হয়েছিল। সুতরাং আমি আপনাকে যেটা বলতে চাই, যে গণতন্ত্র যেমনি প্রয়োজন এবং গণতন্ত্রের সঙ্গে সঙ্গে উন্নয়নও যেমনি প্রয়োজন, এখানে আরেকটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো সুশাসন এবং সম্পদের সুষম বন্টন। এই সুশাসন এবং সম্পদের সুষম বন্টন যদি না হয়, এবং সুশাসন যদি মানুষকে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি যতই উন্নয়ন করেন সেটি টেকসই হয় না। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক হুকুম করেছেন, কোরআন শরীফের আয়াত এটা, ইরশাদ হচ্ছে যে আল্লাহ পাক হুকুম করছেন যে তোমরা ন্যায় বিচার কায়েম করো এবং তোমরা সৎ চিন্তা, সৎ কাজ, ইহসান করো। অতএব এই কাজগুলো করতে হবে। সুশাসনের সবচাইতে বড় ডেফিনেশন আমি পবিত্র কোরআন শরীফের আয়াতটিকে মনে করি, এবং সেজন্যই আমাদের এই কথা মনে রাখতে হবে যে কেবলমাত্র গণতন্ত্র মানুষকে যেমনি তার আহারের সংস্থান করতে পারে না, তার 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য এবং আশ্রয়ের অধিকারকে নিশ্চিত করতে পারে না, ঠিক তেমনি গণতন্ত্র হারা উন্নয়নও জনগণের মৌলিক অধিকার এক পরোক্ষভাবে কেড়ে নেওয়ার শামিল। সেই জন্যই আমি বলবো যে আমাদের বর্তমান যে ব্যবস্থা রাষ্ট্রীয় এবং অন্যান্য ক্ষেত্রে, সেই ব্যবস্থাগুলিকে এর সঙ্গে সংশ্লিষ্ট করে আমাদের কাজ করতে হবে ভবিষ্যতের দিকে। একটি জাতির যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট বলুন, বা তার সামাজিক বিবর্তন বলুন, তার নৈতিকতার যে বিবর্তন সেটার কথা বলুন, বা তার মরালিটির যে বিবর্তন সে কথা বলুন, তাহলে একটা আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোটেশন আমি সক্রেটিস থেকে দিতে চাই। সক্রেটিসকে একজনে জিজ্ঞাসা করেছিলেন যে স্বাভাবিক অবস্থা আর মানে যুদ্ধ অবস্থায় দুটোর মধ্যে পার্থক্য কি? সক্রেটিস বলেছিলেন যে যখন পুত্র পিতাকে কবর দেয় সেটা স্বাভাবিক অবস্থা, আর যখন পুত্রকে কবর দিতে হয় সেটা একটা অস্বাভাবিক অবস্থা। আপনি বুঝতেই পারেন, আপনার মূল্যায়নের উপরে আমি এটা ছেড়ে দিলাম। অনেক ধন্যবাদ। আবার শুনবো আপনার কথা। মিস্টার আব্দুল হক, আপনার কাছে একই প্রশ্ন, সেই সঙ্গে জাপানিজ এক্সপেরিয়েন্সটাও যদি আপনি একটু রিলেট করে বলেন, কারণ এশিয়ার মধ্যে একটি উন্নত দেশ, যারা আমাদের একটি অন্যতম বড় উন্নয়ন সহযোগী এবং অনুসরণীয় বলা যেতে পারে। অনেক ধন্যবাদ। আমি প্রারম্ভে একটু আমাদের মাননীয় শেখ শহীদ সাহেব, যিনি আজকে এখানে আলোচনায় উপস্থিত হয়েছেন, আমি বলবো তার সামনেই যে তিনি তার সময় অনেকগুলো সংস্কার করেছিলেন, শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় এবং পূর্তমন্ত্রী থাকা অবস্থায়। পূর্তের মধ্যে এমন ছিল যে যন্ত্রপাতি কেনাতে মারাত্মক সব দুর্নীতি ছিল, অপ্রয়োজনীয় যন্ত্র কিন্তু, অপ্রয়োজনীয় ইকুইপমেন্ট কিন্তু, তিনি সেটাকে টোটালি প্রাইভেটাইজ করে দেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারগুলো কিন্তু বড় ধরনের উপকার করেছিল, যেটা প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করা এবং দুর্নীতি এবং সরকারি
ব্যয় এবং অপচয়গুলো রোধ করার ক্ষেত্রে। তো তিনি যে কথাগুলো বলেছেন আমি মনে করি তার সাথে দ্বিমত করার তো কোনোই উপায় নাই, বরং আমি হয়তো একটু যোগ করব যে গণতন্ত্র এবং সামাজিক শান্তির বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমি আসার সময় একটা বই নিয়ে এসেছিলাম যে কনফুসিয়াস ফ্রম দি হার্ট। এই কনফুসিয়াস প্রায় 2500 বছর আগে তিনি চীনের একজন দার্শনিক এবং সারা পৃথিবীতে কনফুসিয়াসকে সবাই চেনে দার্শনিক হিসাবে। তিনি তার একজন ছাত্র কিংবা শিষ্য, তার নাম ছিল জিগং, একথা জিজ্ঞেস করলেন যে গুরু, কোনো দেশকে স্থিতিশীল এবং শান্তিময় করতে কি কি জিনিস পূর্বশর্ত? তিনি খুব সরলভাবে জবাব দিলেন 3টা জিনিস। তার যথেষ্ট সামরিক শক্তি থাকতে হবে তার জনগণকে প্রোটেকশন দেওয়ার জন্য, খাদ্য অন্ন বস্ত্র সরবরাহ যেন যথেষ্ট থাকে, এবং জনগণের মধ্যে যেন আশা আকাঙ্ক্ষা থাকে, আস্থা থাকে জাতি এবং রাষ্ট্রের প্রতি। তখন জিগং বললেন যে গুরু 3টা অনেক বেশি, একটা বাদ দেন, কোনটা বাদ দেবেন? তিনি বললেন যে উই ক্যান ডু উইদাউট মিলিটারি, যে সামরিক না হলেও রাষ্ট্র চলবে। তারপরে জিগং বললেন যে গুরু যদি 2টা থেকে একটা বেছে নিতে হয় তাহলে কোনটাকে বাদ দেবেন আবার? তখন তিনি বললেন খাদ্য। তিনি বললেন যে না খেলে আমরা হয়তো মারা যাব, কিন্তু বলো সময়ের বিবর্তনের পর থেকে এ পর্যন্ত কে মৃত্যুকে প্রতারিত করতে পেরেছে? মৃত্যু আমাদের অবধারিত বটে, তবে জনগণের সবচেয়ে টেরিবল যেটা, সেটা হচ্ছে জনগণের মধ্যে যদি রাষ্ট্রের প্রতি আশা আকাঙ্ক্ষা না থাকে, আস্থা না থাকে, শান্তি না থাকে। অর্থাৎ সেভাবে তিনি শান্তিকে বিশ্লেষণ করেছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের মধ্যে শান্তি, জনগণের মনের মধ্যে রাষ্ট্রের প্রতি আস্থা রাখার বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে 2500 বছর আগে চীনা দার্শনিক বলেছিলেন। আমি সেখান থেকে শুরু করব যে ডেফিনেটলি বাংলাদেশে আজকে যে একটা রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে বহু আলোচনা আমরা বলেছিলাম যে উপমহাদেশে জাপানিরা বলেন, এই যে জাপানের কদিন আগে প্রধানমন্ত্রী ঘুরে গেলেন এবং তার আগে হায়াকাওয়া সাহেবের একটা বই আমার বাংলাদেশ তিনি লিখেছিলেন বাংলাদেশকে ভালোবেসে। তিনি কিন্তু আমাদের বঙ্গবন্ধু ব্রিজ এবং বাংলাদেশকে এই যে আজকে আমরা যে দেখি সোনারগাঁ হোটেল এবং আমাদের রেডিও, এই যে আপনার রামপুরা টিভি স্টেশন, তারই অনুপ্রেরণা প্রথম জাপান বাংলাদেশকে উন্নত বিশ্বের প্রথম দেশ স্বীকৃতি দেয় এবং তিনি রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলেছিলেন, সে মহান মানুষ মিস্টার হায়াকাওয়া। তো অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইবো যে আপনার আমাদের রক্তাক্ত অধ্যায়ের মধ্যে দিয়ে উপমহাদেশে কেবল বাংলাদেশে অবুদ্ধ হয়, আর সবগুলো ছিল নেগোসিয়েটেড সেটেলমেন্ট। সেই হিসাবে বাংলাদেশের মানুষ কেন এত রক্ত দিল সেটা ছিল কিন্তু গণতন্ত্রের জন্য, যেটা আমাদের মাননীয় শেখ শহীদ সাহেব কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আইয়ুব খানকে ফলো করতে দক্ষিণ কোরিয়া, যখন কিনা দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় এবং ইস্ট পাকিস্তানের মাথাপিছু আয় প্রায় সমান ছিল 60-এর দশকে, সেই সময় আইয়ুব খানের মডেলকে ফলো করতেন পার্ক chung hee, দক্ষিণ কোরিয়ার সামরিক শাসক। কিভাবে সামরিক আইন জারি করেছিলেন সেটাও তারা নিয়ে গিয়ে সেই মডেলকে ফলো করেছিলেন। এবং তখন সত্যিকার অর্থে পাকিস্তানের যে ডেভেলপমেন্টের মডেলটা ছিল, তার আইয়ুব খানের ক্যাবিনেটে ছিল সব জাদ্রের লোকেরা, হারবার্ডের শিক্ষিত লোকেরা, তারা সেভাবে তৈরি করছিলেন পাকিস্তানকে। মালয়েশিয়ান লোকেরা তখন ইস্ট পাকিস্তানে এসে লেখাপড়া করত, মালয়েশিয়ার কোনো নাম চিহ্ন ছিল না, সবাই কিন্তু পাকিস্তানের নিচে ছিল, এমনকি থাইল্যান্ডও তার নিচে ছিল। কিন্তু সেটা ধরে রাখা গেল না, শুধুমাত্র জনগণকে সাথে নিতে পারেন নাই। জনগণের মনে ক্রনি ক্যাপিটাল কিছু লোকের হাতে পুঁজি যাচ্ছিল, জনগণ সেটা হয়তো সুখভোগ করেনি, সেজন্য জনগণের আস্থা তারা পায়নি। সেজন্য সে পাকিস্তান শেষ পর্যন্ত আমরা রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে পাকিস্তান ভেঙে গেল। কেন? মূল কথা ছিল গণতন্ত্র, জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জনগণের পছন্দ সরকার। সেই হিসাবে ডেফিনেটলি গণতন্ত্র অপরিহার্য এবং গণতন্ত্রের জন্য সামাজিক ন্যায় বিচার যে কথাগুলো মৌলিক তিনি বললেন, আমার মনে হয় এগুলো আলোচনা করার বিষয় না, আবিষ্কার করার বিষয় নয়, এগুলো পূর্ব শর্ত যে কোনো সমাজে। পাশাপাশি আমি বলবো যে আজকে যেটা আপনি বললেন যে পুঁজির যে কথা উনি বললেন, ডেফিনেটলি একটা রক্তাক্ত অধ্যায়ের মধ্যে দিয়ে স্বাধীন হওয়া দেশের মধ্যে মানুষের আকাঙ্ক্ষা, প্রতিটা মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, মারমা, সমস্ত জাতি আমি মনে করি বাংলাদেশে তাদের অধিকার পায় এবং তাদের সবাইকে নিয়ে বাংলাদেশ কিন্তু আমাদের প্রয়াত আহমদ সাহেব সাহেব লিখেছিলেন যে উপমহাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক রাষ্ট্র হবে বাংলাদেশ, কারণ সে যুদ্ধ করে নতুন করে রাষ্ট্রসত্তা পত্তন করেছে এবং সেখানে সকল মানুষের অধিকারকে নিশ্চিত করবে। শেষে আমরা মনে করবো যে আমাদের পুঁজি হবে ঠিকই,
কিন্তু সেটা ক্রনিক ক্যাপিটাল কখনো হবে এটা আমরা চিন্তা করি নাই। আমাদের পুঁজি হবে অনেকটা জাপানের মতো, যে সেই পুঁজি ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ হবে এবং তার বেনিফিট পাবে সমস্ত জনগণ। অতএব আজকে যদি আপনি চীনের দিকে তাকান, যে চীন 1974 সনে তার ডেং শিয়াওপিং যখন চীনকে প্রথম লৌহ কপাট খুলে বিশ্বের কাছে খুলে দেওয়ার চিন্তা করছেন, তখন তিনি আমেরিকা জাতিসংঘের সাধারণ পরিষদে যাবেন 74 সালে। ভাড়ার জন্য তিনি সমস্ত ব্যাংকে বললেন যে আমার ভাড়ার জন্য ডলার লাগবে। সকল ব্যাংক বেইজিং মিলে মাত্র $38,000 জোগাড় করতে পেরেছিল, এর চেয়ে বেশি তাদের কাছে ছিল না। আই এম কোটিং ফ্রম এ বুক কল রেড ক্যাপিটালিজম। তো সেই সময় সেই চীন যখন তার লিটারেলি বই বলছে যে লাস্ট এম্পায়ার অফ চায়না ডেং শিয়াওপিং তার প্লেনের ভাড়া দিতে পারে না, তার উন্নয়নের টাকা কোথেকে আসবে, তখনই তারা কিন্তু বিদেশি বিনিয়োগ আহ্বান করলো, আস্তে আস্তে খুলে দিল এবং স্পেশাল ইকোনমিক জোন করলো শেনজেনে। সেখান থেকে তারা আজকে চীন মাত্র 30-35 বছরে আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে কয়েক বছরের মধ্যে। 2 নম্বর ইকোনমি, এখন 1 নম্বর ইকোনমি কিন্তু হয়ে যাবে চীন। কারণ কি? কারণ হচ্ছে কিন্তু পলিসি, রাষ্ট্রের পলিসি, পুঁজির বিকাশ, জনগণকে সম্পৃক্তকরণ। আজকের চীনে যে রাজনীতি চলছে এক পার্টি ঠিকই, কিন্তু সারা চীনে কোথাও একটি পোস্টার খুঁজে পাবে না। তো আধুনিক চীন যে তারা পুঁজিকে ধারণ করছে, প্রতিদিন সংস্কার করছে, আইন কানুন, শিক্ষা দীক্ষা, এমনকি শিক্ষার ক্ষেত্রে তারা যা করেছে যে তারা 6 মাসে একটা 8 কিলোমিটার ব্রিজ তৈরি করতে পেরেছে। তারা এত আধুনিক প্রযুক্তিকে ধারণ করেছে যে এখন তাদের এখানে যুব যে শ্রেণী আছে রাজনীতি করে, যারা কমিউনিস্ট পার্টির যুব উইং, তাদের সেখানে অর্থনৈতিক আলোচনা হয়, সেই মান হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির নিচে নয়, কোনো কোনো ক্ষেত্রে উপরে। তারাই বলছে, হার্ভার্ড ইউনিভার্সিটির লোকেরা আমাকে বলেছে। অতএব ভিয়েতনাম চীন কিন্তু যে আধুনিক দর্শনকে ধারণ করেছে, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে হয়তো আগামী 100 বছর পর্যন্ত আমরা এগুলো লেখাপড়া করব, যে তারা এত অল্প সময় কি করে 120 কোটি লোককে এইভাবে একটা পর্যায়ে আনলো। সময় কিন্তু মাত্র 30 থেকে 35 বছর কি 40 বছর হবে। তার আগে কিন্তু তারা যে কালচারাল রিভলিউশন হচ্ছে তাতে অনেক ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছে এবং কি করবে তারা বুঝতে পারছিল না। কিন্তু রাষ্ট্রীয় পলিসি, নীতি নির্ধারণের জায়গায় কি, পলিট ব্যুরোতে এখন হয়তো 5-7 জন মেম্বার আছেন যারা সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণ করেন। নীতি নির্ধারণ করে দেন, এক্সিকিউট করে হলো এজেন্সিগুলো। এবং সেই জায়গায় আমি বলব যে জাপানের কথা আপনি আনলেন, এই জাপান কিন্তু 150 বছর আগে আমাদের পবিত্র কোরআনের কথা মাননীয় শহীদ সাহেব উল্লেখ করেছেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বর যুগে, পাথর যুগে, যখন কন্যা সন্তান হলে তাকে দাফন করা হতো, ধর্মের নামে বর্ণের নামে তারা যখন হত্যা করতে একে অপরকে, তখন কিন্তু প্রথম সংস্কার নিয়ে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেটাকে বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে সর্বশেষ নবী হিসেবে ওনাকে বলা হয়, এবং তার কারণ হচ্ছে তিনি সর্বশেষ বিপ্লবটা করেছেন মানব সভ্যতার ক্ষেত্রে। এই ইনস্টিটিউশন মানে বিবাহ থেকে শুরু করে নারী পুরুষের মর্যাদা থেকে শুরু করে সম্পদের বন্টন, তারপরে আপনার রাষ্ট্র পরিচালনা থেকে আরম্ভ করে সর্ববিষয়ে কিন্তু নতুন ধারণার তিনি উপহার দেন মানব জাতিকে। তারপরে এখন থেকে মাত্র 150 বছর আগে জাপানিজরা ছিল কিন্তু 300 বছর বন্ধ ছিল। বন্ধ থাকার পরে যখন ইউরোপের শিল্প বিপ্লব ঘটে, সেদিন জাপান জানতো না, তারা ছিল চরম একটা সামন্তবাদী সমাজ, ফিউডাল সোসাইটি, সামুরাইজ অ্যান্ড শগুন দ্বারা শাসিত, বিভিন্ন অঞ্চলে বিভক্ত, হানাহানি মারামারিকে লেগেছিল এবং তারা 300 বছর নিজেদের বন্ধ রেখেছে। 300 বছর পরে যখন তারা অ্যাডমিরাল পেরি প্রথম এসে তাদেরকে জাহাজ বেরোতে চাইলেন, তারা রাজি হলো না যে আমাদের এখানে জাহাজ বেরোনো যাবে না। তখন অ্যাডমিরাল পেরি কিন্তু সেখানে তার গোলন্দাজ মানে গোলা বারুদ নিক্ষেপ করলেন। তখন তারা বুঝলো যে তরবারি দিয়ে গোলা বারুদ ঠেকানো যাবে না। তারা তারপরে বসে সিদ্ধান্ত নিল যে না, আমাদের এভাবে চলবে না। তারা প্রথম সংস্কার করে, মেইজি সংস্কার বলা হয়। এই মেইজি সংস্কারের প্রথম শর্ত ছিল যে জাপানকে শিক্ষিত করতে হবে। তারা তাদের সমস্ত কিছু দিয়ে 3000 শিক্ষক আমদানি করেছিলেন বাইরে থেকে, এবং এই 3000 শিক্ষকের বেতন ছিল এভারেজ প্রধানমন্ত্রীর চেয়ে বেশি, 8000 ইয়েন করে পার টিচার, যখন কিনা প্রধানমন্ত্রীর বেতন ছিল সম্ভবত 6000 ইয়েন। জাপানের রাষ্ট্রদূত কুমিল্লা একটা সভায় এই কথাটি সেদিন বলেছিলেন। আমি বলতে চাচ্ছি বাংলাদেশ কিন্তু অনেক আধুনিক কালে শুরু হলো, কিন্তু আজকে 43-44 বছর পরে আনফর্চুনেটলি আমরা এখনো হাই হতাশ করছি। এখনো মৌলিক জিনিস নিয়ে, শাসন কিরকম হবে, গণতন্ত্র হবে নাকি কিরকম হবে সেটা নিয়ে আলোচনা করছি, যখন কিনা পৃথিবী অনেক দূরে চলে গিয়েছে। আমাদের পরে শুরু করা ভিয়েতনাম অনেক উপরে চলে গেছে, আমাদের পরে আসা থাইল্যান্ড আজকে আমাদের চেয়ে অনেক বেশি ডেভেলপ করে ফেলেছে, মালয়েশিয়া
আজকে ভারতের চেয়ে বেশি ডেভেলপ করেছে, তার থেকে আমরা কি শিখবো? আমি ফিরে আসি, জাপানি প্রধানমন্ত্রী কদিন আগে এসেছিলেন এবং তিনি, আমি বলবো বর্তমান সরকারকে অভিনন্দন জানাবো যারা অত্যন্ত ওয়াইজ এতে সিদ্ধান্ত নিয়েছেন যে রাষ্ট্রটি আমাদেরকে স্বাধীনতার পর সবচেয়ে বেশি সাহায্য করেছে তাদেরকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থন দিয়ে, এবং তার বিনিময়ে বাংলাদেশকে কিন্তু জাপান বড় রকমের একটা সাহায্যের হাত প্রসারিত করেছেন। $6 বিলিয়ন একবারে 5 বছরে তারা দেবে, যেটা এই যাবৎকালের সর্ববৃহৎ কোনো সহায়তা কোনো দেশের একক রাষ্ট্রের তো বটেই। আমি বলবো এই সহায়তা কেবল নয়, সাহায্য নয়, তিনি কিন্তু আরো একটা বড় ইঙ্গিত করে গেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করা যায় কিনা। তার সাথে কিন্তু তিনি জাপানের সমস্ত বড় কর্পোরেশনগুলোর প্রধান নির্বাহীদের নিয়ে এসেছেন, যেটা 74 সালের পরে এই প্রথম। এটা কেন? জাপান চীনের যেটা মানে ঠান্ডা লড়াই কিংবা একটা টানাফোড়ন শুরু হয়েছে, চীনে বিশাল বিনিয়োগ করেছে জাপান, বিশাল। সেই বিনিয়োগ তারা সরিয়ে তারা বলছে চায়না +1। কোথায় কোথায় যাওয়া যায়? ভিয়েতনামে যাওয়া যায়, ইন্দোনেশিয়া যাওয়া যায়, ফিলিপিন্স ওপেন করেছে, বার্মাকে তারা প্রস্তুত করছেন। এবং মিস্টার নরেন্দ্র মোদী, ভারতের মিস্টার আবের সাথে দারুণ তার বন্ধুত্ব, তিনি তার যে সাম্প্রদায়িক পরিচয়কে টোটালি ধুলো মুছে ফেলে দিয়ে ইকোনমিক প্যাকেজ নিয়ে তিনি সামনে এসেছেন। কেউ জানে না যে তিনি আরএসএস এর সদস্য। আরএসএস তাকে নিয়োজিত করেছিল বিজেপির নির্বাচন করার জন্য, এবং এই 25% ভারতের মুসলমান আছে, একটা মাত্র মন্ত্রী মোদীর ক্যাবিনেটের মধ্যে। সেই পরিচয় চলে গিয়েছে কারণ তিনি গুজরাট মডেল নিয়ে সারা ভারতে গিয়ে বলছেন আমি গুজরাটের মতো করে সারা ভারতে ইন্ডাস্ট্রি স্থাপন করবো। জাপান আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে আমি মন্দির নির্মাণের চাইতে টয়লেট নির্মাণ করবেন আর কি। অ্যাবসলিউটলি। অতএব মানুষ কি চাচ্ছে? মানুষ উন্নয়ন চাচ্ছে, ডেফিনেটলি মানুষ আবার সুশাসনও চাচ্ছে, ন্যায্যতা চাচ্ছে, তার অধিকার চাচ্ছে। সবটাকে কিন্তু আধুনিক রাষ্ট্রে কম্বাইন করা লাগবে। আজকে যখন নরেন্দ্র মোদী, যখন ভারত বন্ধ ছিল তখনও কিন্তু আমাদের এখানে বিনিয়োগ প্রস্তাব ছিল 74 সালে, আমরা মিস করেছি। হয়তো বা রোমান্টিক সোশ্যালিজমের কথা চিন্তা করে আমি আই ব্যাক মাই ল্যাঙ্গুয়েজ, জি, তখন তারা না বুঝে কিন্তু এক ধরনের সমাজতন্ত্রের এক্সপেরিমেন্টের দিকে যেতে চেয়েছিলেন। অথচ বাংলাদেশ কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আমার মনে হয় শেখ সাহেব সারা জীবন তার গণতন্ত্রের জন্য জীবনটা ব্যয় করেছেন, জেলে খেটেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এবং বাংলাদেশ দাবি রাখে অত্যন্ত আধুনিকভাবে শাসিত হওয়ার, আমি মনে করি। এখন জাপান যে প্রস্তাবটা বাংলাদেশকে দিয়েছে, যে সুযোগটা করে দিয়েছে, সেই সুযোগটা হচ্ছে বাংলাদেশে ইনভেস্ট করা যায় কিনা। আমি বলবো এই জায়গায় আমরা কতটুকু প্রস্তুত। ঢাকায় একটা বিনিয়োগ সেমিনার হয়েছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন এবং তিনি বিনিয়োগ আহ্বান করেছেন। এবং বিনিয়োগের জন্য যে পূর্ব শর্তগুলো, তার জন্য হচ্ছে অবকাঠামোগত দুইটা বিষয়, একটা সামাজিক পরিকাঠামো আর একটা হচ্ছে ভৌত অবকাঠামো। ভৌতের জায়গায় আমাদের বিদ্যুতের সংকট আছে, জাপান কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে বড় একটা সাহায্য করছে। অবকাঠামোতে আমাদের শত শত বিলিয়ন ডলার দরকার, সেটা আমাদের নিজের দ্বারা কখনো সম্ভব হবে না। সেখানে আমাদের দেখতে হবে যে আমরা এই প্রকল্পগুলোকে বিশ্বমানের বিনিয়োগযোগ্য, মানে ওয়ার্ল্ড ক্লাস ইনভেস্টেবল প্রজেক্ট করতে পারছি কিনা। তাহলে কিন্তু অটোমেটিক বিনিয়োগ, যেটা মাহাতির মোহাম্মদ সাহেব করেছিলেন, যেমন ঢাকা চিটাগং এক্সপ্রেসওয়ে ইজ পারহ্যাপস, আমার মনে হয় আমি নেতা বলার পরে আবার হয়তো আসবো। না, আমি জনাব আব্দুল হক সাহেব যে কথা বলেছেন, আমি তার যে বিশেষ করে তার কাছে হাওয়া খাওয়ার কথা, ওনার সঙ্গে আমারও সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল যখন উনি 73 সালে আমাদের দেশে এসেছিলেন। সত্যিই বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু যদি কাউকে বলতে পারেন, এই তাকাশি হাওয়া খাওয়াকে বলা যায়। এবং আজকে আমি তার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, বিনম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করছি। আমি এখানে একটি জিনিস বলতে চাই যে আমাদের দেশে আমাদের যে পলিটিক্যাল সিস্টেম, তার সঙ্গে আমাদের যে ইকোনমিক সিস্টেম, এই দুটোকে সমন্বয় করা প্রয়োজন। দেখুন, যখনই কোনো দেশে এই কিছু সরকারি আর কিছু বেসরকারি থাকে, একটা রাষ্ট্রায়ত্ত খাত আর একটা বেসরকারি খাত থাকে, তখন কিন্তু একটা কনফ্রন্টিং সিচুয়েশন বা পরস্পর বিরোধী একটি সময়, একটা বিষয়ের সূত্রপাত ঘটে। রাষ্ট্রের যখন আমরা সুইচ ওভার করেছি টু মার্কেট ইকোনমি, বাজার অর্থনীতিতে যখন আমরা চলে গেছি, তখন কিন্তু রাষ্ট্রের আর ব্যবসা বাণিজ্য করার ভেতরে থাকা উচিত না। আপনি দেখেন রাষ্ট্রীয় ব্যাংকগুলোর যে অবস্থা আজকে, রাষ্ট্রের একটা খুব ভালো ব্যাংক ছিল বেসিক ব্যাংক, তার কি আজকে অবস্থা। সেদিন জনতা ব্যাংক সম্পর্কে কথা উঠেছে, সোনালী ব্যাংক সম্পর্কে কথা উঠেছে।
এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এই ব্যাংকগুলো তাদের নিজস্ব পুঁজি খেয়ে ফেলেছে, আবার সরকার তাকে অর্থায়ন করছে, নতুন পুঁজি দিচ্ছে। তো আমি একটা জিনিস মনে করি যে যদি আমরা আগে যেটা বলেছেন যে সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে যখন আমরা সরেই এসছি, যখন আমরা বাজার অর্থনীতি চালু করেছি, তখন আমার মনে হয় যে রাষ্ট্রের ইন্টারভেনশনাল ক্যাপাসিটি বা পাওয়ার রাখার জন্য স্ট্রং রেগুলেটরি বডি থাকলেই চলে, নিজের ব্যবসা বাণিজ্যের ভিতরে না ঢোকাই উচিত। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা আছে। যেরকমের এতগুলো সরকারি ব্যাংক, এগুলো আমাদের রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তেমনি আমাদের অন্যান্য ক্ষেত্রে যেমন কতগুলো মৌলিক বিষয় আমাদের নির্ধারণ করে নিতে হবে, যে অর্থনীতির ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তগুলো নিব, সেই সিদ্ধান্তগুলো যেন আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নেই, যাতে পরবর্তীতে সরকার পরিবর্তিত হলেও এই বিষয়গুলো ঠিক থাকে। দ্বিতীয়ত হলো আমাদের বিনিয়োগ কোথায় করতে হবে। জনাব আব্দুল হক সাহেব অত্যন্ত সঠিকভাবে একটা ক্ষেত্র জাপানের উদাহরণ দিয়েছেন। সেটা হলো যে আপনি আমাদের আমাদের স্বাধীনতার পরবর্তী ইতিহাসও যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে সবচেয়ে ভালো রিটার্ন আমরা কোত্থেকে পাই, যদি আমরা মানব সম্পদ উন্নয়ন করতে পারি। এবং এই মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা এবং স্বাস্থ্য। আপনি যদি স্বাস্থ্যবান একজন লোক যিনি শিক্ষিত সেইভাবে তৈরি করে দিতে পারেন, তাহলে জাতির অগ্রগতির ধারা দ্রুত অগ্রসরমান হয় এবং সেই জাতি কিন্তু দারিদ্র, বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনাকে পিছনে ফেলে আসতে পারে। এখানে আমাদের দুটো সমস্যা প্রধান আমি দেখি আমাদের জাতীয় জীবনে। একটি হলো যে আমাদের বিভিন্ন পর্যায়ে যে দুর্নীতি, এই দুর্নীতি আমাদের রাষ্ট্রের যে মূল শক্তি, সেই মূল শক্তিকে কিন্তু দুর্বল করে দিচ্ছে। এবং দুর্নীতি যখন সর্বগ্রাসী রূপ ধারণ করে, তখন কিন্তু জাতি, সমাজ এবং রাষ্ট্রের অস্তিত্বই অনেক ক্ষেত্রে বিপন্ন হয়ে যেতে পারে। সুতরাং আমাদের আজকে এই কথাটা মনে রাখতে হবে যে আমরা নিজেরা যেন দুর্নীতির বিরুদ্ধে আমরা নিজেরাই একটা প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন, জনগণের সামাজিক প্রতিরোধ। আইনের শাসনটাও খুব জরুরি। জি, আমি আসছি সেটাই। দ্বিতীয় হলো যে আইনের শাসন এবং ডিসক্রিমিনেট না করা, বৈষম্যমূলক আচরণ না করা। আমাদের দেশে এখন দেখবেন যে কতগুলো বিষয় খুব খুব বাজে আকার ধারণ করেছে। সেটা হলো দলীয়করণ, এবং সেই দলীয়করণের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় হলো যে আপনার এই আমাদের যে বৈষম্যমূলক আচরণ। যেরকমের যে আইনটা আপনি করবেন, সেই আইন ভায়োলেট যদি যে কেউ করুক, সরকারি দল হোক বিরোধী দল হোক, তার বিরুদ্ধে কিন্তু একইভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু আমরা আমাদের দেশে দেখতে পাই যে এই আইন প্রয়োগের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক আচরণ বিভিন্ন ক্ষেত্রে হয়। তো আমি দলীয়করণের কুফল হিসেবে বলতে চাই যে দেখুন, দলীয়করণ যেই আপনি করবেন, আপনার দল করে বলেই যদি একজন অযোগ্য লোককে আপনি দেন, সে কিন্তু আপনি যা চান, দেশের জন্য যা প্রয়োজন, সেটা দিতে পারবে না। সুতরাং এই বিষয়গুলো আমাদের সুরাহা করা প্রয়োজন, এবং এই বিষয়গুলো সুরাহা করতে পারলে আমার মনে হয় যে যারাই ক্ষমতায় থাকুন না কেন, তারা কিন্তু আমাদের দেশকে আর পেছনের দিকে নিয়ে যেতে পারবেন না চেষ্টা করলেও। দেখুন, এত সব অব্যবস্থা, এত সব রাজনৈতিক উত্থান পতন ইত্যাদির মধ্যেও বাংলাদেশের সাফল্য কিন্তু কম নয়। আজকে সামাজিক ক্ষেত্রে যেমন ম্যাটারনিটি হেলথ কেয়ার, তারপরে আপনার চাইল্ড সার্ভাইভেলিটি ইত্যাদি ক্ষেত্রে আমরা এগিয়েছি। আমাদের অ্যাভারেজ যে এজ এক্সপেক্টেন্সি, অর্থাৎ গড় আয়ু, সেটা বৃদ্ধি পেয়েছে। আমাদের স্বীকৃতির হার বৃদ্ধি পেয়েছে। আমাদের দারিদ্র্য কমে আসছে। এগুলো যেমনি সত্য, তেমনি আবার পাশাপাশি কোথাও সত্য যে এই যে কমে এসছে, এটা আরও কমে যেতে পারত
যেটা উন্নয়ন হচ্ছে সেটা আরো বেশি উন্নত হতে পারত যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে, আমাদের সামাজিক ব্যবস্থা থেকে এই দুর্নীতি, বৈষম্যমূলক আচরণ, দলীয়করণ ইত্যাদি আমরা পরিহার করতে পারতাম। স্যামুয়েলসন বলে একজন অর্থনীতিবিদ আছেন। স্যামুয়েলসন তিনি তার একটা অর্থনীতির একটা নিবন্ধে আমি গত কয়েকদিন আগে পড়ছিলাম, তিনি বলছিলেন যে উন্নয়নশীল দেশগুলিতে, বিশেষ করে যেখানে একটু পশ্চাৎপদ অর্থনৈতিক ব্যবস্থা, সেই সব দেশগুলিতে যারা শাসন ক্ষমতার জন্য নির্বাচিত হয় কিছুদিনের মধ্যেই তারাই একটা ভেস্টেড ইন্টারেস্টেড ক্লাস হয়ে পড়েন। তারা নিজেদেরকে জনগণের থেকে উপরের একটা শ্রেণী হিসেবে মনে করেন। তাদের মধ্যে একটা অলিগার্চিক্যাল টেন্ডেন্সির জন্ম হয়, আভিজাত্যবোধের জন্ম হয়, এবং এই টেন্ডেন্সি থেকেই তারা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং নিজেরা একটা কায়েমি স্বার্থবাদী শ্রেণী তৈরি করেন। তো আমি দেখলাম যে তার এই অ্যানালাইসিসটা অন্তত অন্য কোনো দেশের জন্য না হলেও আমাদের দেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একদম অত্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। আমার একটা জিনিস মনে হয় যে আমাদের দেশের যে অর্থনৈতিক সম্ভাবনা, আমাদের দেশের যে সামাজিক অগ্রগতির সম্ভাবনা, আমাদের দেশের এই কাজগুলি থেকে, প্রভার্টি মানে দারিদ্র, তারপরে অশিক্ষা, পশ্চাৎপদ চিন্তা, এগুলি থেকে বেরিয়ে আসার যে সম্ভাবনা, এটা কিন্তু ভারত বা পাকিস্তান এদের চাইতে অনেক বেশি। আমাদের এখানে একটা উদ্যমী এবং উদ্যমী জনগোষ্ঠী রয়েছে, উদ্যোক্তা শ্রেণী রয়েছে, উদ্যোক্তা শ্রেণী রয়েছে, উদ্যমী জনগোষ্ঠী রয়েছে। তার চাইতে আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই গুরুত্ব দিবেন যে আমাদের এখানে কিন্তু মানুষের মধ্যে ধর্মভীরুতা আছে, ধর্ম অন্ধত্বা নাই। সুতরাং সবাই একসঙ্গে মিলে কাজ করার পরিবেশ আছে। আরেকটা বিষয় বোধহয় আছে, আমরা মনোলিথ একটা কম্পোজিশন, অধিকাংশ জনগোষ্ঠী একই শ্রেণীভুক্ত। আমরা আরেকটা বিষয় বোধহয় আছে, আপনি স্বীকার করবেন কিনা জানি না, যেহেতু আপনি সরকারে ছিলেন, যে বাংলাদেশের জনগণ রাষ্ট্র বা সরকারের দিকে খুব একটা তাকিয়ে থাকে না, তাকিয়ে নেইও না, তাকিয়ে নেই। এটা যদি আমরা যদি এবং আপনি যে ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেগুলোর কথা আপনি উল্লেখ করলেন, সেখানেও কিন্তু সাধারণ মানুষের অবদান, নিজস্ব বেসরকারি উদ্যোগ অনেক অনেক বেশি। এটা আছে, এটা আমি নিঃসন্দেহে the best performance are the people, not the government but the people, definitely. আমরা যদি রেডিমেড গার্মেন্টস সেক্টরের দিকে আমরা যদি এক্সপেক্টেড যারা আছে, যারা কন্ট্রিবিউট করছেন তাদের দিকে তাকাই, কেউই কিন্তু সরকার রাষ্ট্রের দিকে তাকিয়ে খুব একটা বসে নেই না। কিন্তু সেখানে অবশ্য আস্থার সংকটটা হয়তো যেটা না এখানে কিন্তু আমি আপনার সঙ্গে একটু দ্বিমত করি এজন্য যে এখানে কিন্তু সরকার নিজে বিনিয়োগ বা সরকার নিজে উদ্যোগ না নিলেও সরকারের যে পলিসি সাপোর্ট, এইটার কিন্তু ট্রেমেন্ডাস দরকার আছে। কিন্তু এবং এটা ছাড়া কিন্তু হতো না। যেরকমের ধরেন আজকে মনে হয় যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ধরেন, আমি আপনাকে দৃষ্টান্ত দিয়ে বলি, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আগে অনেক বাধা ছিল, এখন কিন্তু এটা অনেক ইজি করে দেওয়া হয়েছে। এবং এই যে সাপোর্টটা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এই রপ্তানিকে উৎসাহিত করেছে। এবং একই সঙ্গে রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে নতুন প্রযুক্তি আসাতে আজকে ওই আমেরিকা থেকেই বলেন বা মধ্যপ্রাচ্য থেকেই বলেন, মালয়েশিয়া থেকেই বলেন, আমাদের যারা আছে তারা কিন্তু এই পলিসি সাপোর্ট, যে এই যে মোবাইল ব্যাংকিং, এই পারমিশনটা না দিলে কিন্তু এত তাড়াতাড়ি টাকাটা তার কাছে পৌঁছতো না। সুতরাং এই যে পলিসি সাপোর্ট, এটার কিন্তু প্রয়োজন আছে, এক নম্বর। আর সেকেন্ড জিনিস আমি আপনাকে বলি যে ধরেন এই যে রেডিমেড গার্মেন্টস, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সরকারের, এই বর্তমান সরকার কেবল নয়, আমাদের সরকার থেকে শুরু হয়েছে, যেটা জাতীয় পার্টির সরকার ছিল, এই পলিসি সাপোর্ট। আজকে ইন্তেকাল করেছেন তিনি কয়েকদিন আগে, মরহুম মোশাররফ হোসেনের কথা মনে পড়ে। তিনি তখন বিজিএমই এর প্রেসিডেন্ট আমাদের সরকারের সময়। আমরা এই ওয়্যার হাউস, তারপরে ইম্পোর্টের ক্ষেত্রে, এলসির ক্ষেত্রে রিল্যাক্সেশন, এই জিনিসগুলো কিন্তু বন্ডেড ওয়্যার হাউসের এই সব জিনিসগুলো কিন্তু আমরা অনেক সহজীকরণ, সরলীকরণ করেছি। কিন্তু এখানে একটা মুশকিলও আছে, কিছু কিছু গার্মেন্টস ব্যবসায়ী কিন্তু এর অসৎ ব্যবহারও করেছে এবং একটা এলসির এগেনস্টে 5টা ব্যাক টু ব্যাক এলসি খুলেছে, কাপড় এনে এখানে ইসলামপুরে বিক্রি করেছে, এই ধরনের ঘটনা আছে। কিন্তু কথা হলো যে কোনো অপরাধ যদি কেউ করে, তার জন্য সিস্টেমকে দোষ না দিয়ে অপরাধীকে ধরাটাই এবং শাস্তি বিধান করাটাই আমার মনে হয় গুরুত্বপূর্ণ বিষয়। না, নিঃসন্দেহে আমার মনে হয় যে যেটা
সবে বললেন পলিটিক্যাল ইকোনমিক ইন্টারফেস ইজ এ মাস্ট। কারণ বিনিয়োগকারীরা অনেকটা বলতে পারেন যে পাখির মতো। পাখি যেমন কোনো ডিস্টার্ব এরিয়াতে কিংবা যেখানে আওয়াজ হই হট্টগোল সেখানে বসে না, যায় না, ঠিক তেমনি বিনিয়োগকারীরা কিন্তু দেখেন চীনের এত সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো, কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ হয়েছে কিন্তু চীনে। কারণ কি? সেখানে ছিল শাসনের ব্যাপারটা, কঠোর শাসন, নিয়মানুবর্তিতা, কোনো বিশৃঙ্খলা নাই। একটা পুলিশ দাঁড়িয়ে থেকে একটা মোড়ের মধ্যে, সেই পুলিশটিকে অবজ্ঞা করে কেউ কিন্তু ট্রাফিক আইন ভাঙার চিন্তাও করে না, কারণ সে পুলিশ গুলি করে দিতে পারে। এত কঠোরভাবে তারা আইনকে প্রয়োগ করেছে। তাদের এখানে নিষ্ঠুরতা হয়তো সেভাবে আপনি দেখতে পাবেন না হঠাৎ করে, বিশৃঙ্খলা এরকম নাই, কিন্তু আইনের প্রয়োগ কিন্তু প্রচন্ড রকমের কঠোরতা আছে। আমরা কিন্তু অনেক নিষ্ঠুরতা দেখছি, পৈশাচিকতা অবলোকন করছি, কিন্তু কঠোর আইনের প্রয়োগ আমরা দেখতে পাই না। যেটা শহীদ সাহেব যথার্থভাবে বলেছেন যে আমরা দলীয়করণ দেখছি। গত সপ্তাহের টাইম ম্যাগাজিন ইকোনমিস্টের প্রচ্ছদ ছিল ক্রিমিনালাইজেশন অফ আমেরিকান বিজনেস, কোট আনকোট ক্রিমিনালাইজেশন, মানে অপরাধীকরণ। এই কথাটা যদি আমেরিকার বেলায় প্রযোজ্য হয়ে থাকে, তো আমাদের এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখা যাচ্ছে ক্রিমিনালাইজড হয়ে পড়েছে, যেটা ভয়ঙ্কর বিষয়। যেটা কিন্তু শেষ পর্যন্ত, যেটা শহীদ সাহেব বললেন যে দুর্নীতি এবং অপরাধ সর্বগ্রাসী হলে সে কিন্তু টোটাল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। জনগণের মধ্যে যদি রাষ্ট্র সম্বন্ধে আশা না থাকে, যেখানে কিছু হবে না, আমরা এখানে কি করব, নিরাপত্তাহীনতা, সেটা কিন্তু ভয়ঙ্কর, টেরিবল, কনফুসিয়াসের ভাষায়। অতএব আমরা আমাদের প্রজন্মে যারা এই রাষ্ট্রপতন দেখেছি, উইটনেস করেছি, অংশগ্রহণ করেছি, আমরা মনে করি এটা আমাদের নিয়তির লেখন হতে পারে না। নিঃসন্দেহে আমরা এই জন্য দায়ী। আমি নিজেকে দায়ী মনে করি, হয়তো বা আমি আমার দায়িত্ব পালন ঠিক মতো করছি না, কিংবা হয়তো সহ্য করছি। অপরাধ সে যেই হোক না কেন, বিচারপতি অপরাধী হতে পারে, সামরিক লোকেরা অপরাধী হলে তাদের সামরিক কায়দায় বিচার হয়, পুলিশের অপরাধী হলে পুলিশের কায়দায় বিচার হয়, রাজনৈতিক দলের অপরাধী হলে রাজনৈতিকভাবে বিচার হবে। যদিও অপরাধীদের বিচার না হয়, সেই সমাজে তো নিঃসন্দেহে কোনো কিছু টিকতে পারে না। অর্থাৎ অপরাধীকে আপনি সামনে যদি উপরে তুলে নিয়ে আসেন, তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর বিষয়। আমার মনে হয় সেটা তো কোনো আলোচনার দাবি রাখে না, সেটা নিঃসন্দেহে কোনো মতে গ্রহণযোগ্য নয় এবং সেটা চলতে পারে না। সেটার একটা বিধান সরকারকে করতে হবে যে আইনের শাসন এখানে হবে। আমি চলে আসি যে আজকে সরকার সবাই কিন্তু অর্থনৈতিক উন্নয়ন চাচ্ছেন। অর্থনৈতিক উন্নয়নের জন্যই কিন্তু রাজনৈতিক সমঝোতা একেবারে অপরিহার্য। ইন্টারফেসিং, পলিটিক্যাল ইকোনমিক ইন্টারফেস, পলিটিক্যাল সিস্টেম কি হবে, গভর্নেন্সের বেলা তারা কিভাবে করবেন, এইসব নিয়ে কোনো টানাফোড়েন, রাস্তায় হাঙ্গামা কিংবা হরতাল, অবরোধ, জ্বালাও কাটম, এইগুলা কিন্তু চললে পর কোনো দিন আর যাই হোক বিনিয়োগকারীরা আসবে না। এবং আমাদের দেশে যারা সক্ষম বিনিয়োগকারী, তারাও কিন্তু বাইরে বিনিয়োগ করছে, তারা বসে নাই। আর যারা লুটপাট করছেন, তারা এখান থেকে সমস্ত সম্পদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে বেশি করে পাচার করে নিয়ে যাচ্ছেন। আমাদের জাতীয়করণ কিন্তু ব্যাংকগুলো প্রায় খালি হয়ে গেছে এবং একটা ভয়ঙ্কর অবস্থা। অর্থমন্ত্রী সাংঘাতিকভাবে লড়াই করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলছেন, আমার হাতে এদের কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই, তাহলে আমরা হয়তো আরও বেশি কিছু দেখতে পারতাম। তাহলে প্রশ্ন হচ্ছে এরকম, এই ব্যাংকের অবস্থা কিন্তু চীনে ছিল এখন থেকে প্রায় 45 বছর আগে। তখন তারা সবগুলা ব্যাংকে ব্যাড ব্যাংক 1, 2, 3 বলে বন্ধ করে দেয়, যেটা শহীদ সাহেব বলেছেন, এবং একটা ব্যাংক নতুন করে খোলে যেটার মাধ্যমে তারা বিদেশি বিনিয়োগ নেয়। সেটাকে করেছিলেন গ্লোবাল স্ট্যান্ডার্ডে, হংকং স্টক এক্সচেঞ্জে সেটাকে লিপিবদ্ধ করে পরে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নিয়ে যান, যাতে বিনিয়োগকারীরা বাইরে থেকে আসতে পারে। বাংলাদেশে হয়তো সে অবস্থা এখন আবার ফিরে এসছে। এই জাতীয়করণকৃত ব্যাংকগুলা কীভাবে এরকমভাবে থাকবে, লুণ্ঠিত হবে, নাকি এগুলাকে ব্যাড ব্যাংক কিংবা ব্যাংক হিসাবে বন্ধ করে দিয়ে নতুন কোনো একটি ব্যাংক রাখতে পারে সরকার, বাকি সবগুলাকে প্রাইভেটাইজ করতে পারে, অথবা বন্ধ করে দিয়ে লুটপাটের রাস্তা বন্ধ করে দিতে পারে। এই অঞ্চলের ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রধান, তিনি বলছিলেন যে বাংলাদেশের গরিব কান্ট্রি হিসেবে যে শাসন ব্যবস্থা ছিল, একটা ঔপনিবেশের যে শাসন ব্যবস্থা ছিল, সেটা ছিল ঠিক আছে, সেটা ভালো ছিল। কিন্তু আজকে যখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনীত হতে তার আকাঙ্ক্ষা ব্যক্ত করছে, মানুষ যখন উন্নতি চাইছে, এখন যখন আমরা বলছি আমরা উন্নত দেশে উপনীত হতে চাই, তখন কিন্তু কোনো মতেই এই পুরনো ধাঁচের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এটা কোনো মতে চলতে পারে না। তো আমরা বহুকাল আগে থেকে বলে আসছিলাম যে আমাদের অনেক সংস্কার দরকার। চীনারা কিন্তু প্রতিদিন সংস্কার করছে, এভরি ডে। জাপানিজরা করছে, সরকারের কাঠামো ছোট করেছে। আমাদের এখানে শিল্প উন্নয়ন বলছি আমরা, কিন্তু শিল্প উন্নয়নের জন্য কোনো মিনিস্ট্রি নাই। আমি এখানে রেকর্ডে বলে গেলাম
যে আমাদের শিল্প মন্ত্রণালয় দেখছে হলো জাতীয়করণকৃত বন্দর শিল্প অথবা জাতীয়করণকৃত শিল্প, তার কিন্তু শিল্প উন্নয়নের ম্যান্ডেট তার কাছে নাই। আবার বাণিজ্য মন্ত্রণালয় আলাদা। জাপানে কিন্তু মিনিস্ট্রি অফ ইকোনমি, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড একটা মিনিস্ট্রি, ভাইস মিনিস্টার দিয়ে তারা আলাদা আলাদাভাবে ব্যাগগুলো দেখেন। এখন কিন্তু সময় আসছে এগুলোকে একীভূত করা, টার্মস অফ রেফারেন্স ঠিক করা এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ডেভেলপ করা। কদিন আগে নরেন্দ্র মোদী ভারতের পরিকাঠামোকে, ইনফ্রাস্ট্রাকচারকে বিশ্বমানে করার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রকদের নিয়ে একটা মিটিং করেন। বাংলাদেশে জাপানি প্রধানমন্ত্রী বলে গেলেন, ইঙ্গিত দিয়ে গেলেন যেখানে বিনিয়োগ করার জন্য আমরা প্রস্তুত, আমরা আসতে চাই। তখন কিন্তু আমাদের বিনিয়োগের, আমাদের অবকাঠামোর অবস্থা কি? আমাদের এখানে কিন্তু শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ দরকার এবং বিনিয়োগকারীও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের অর্থ মন্ত্রণালয়, শিল্প বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার সবাই মিলে কিন্তু বসে রূপকল্প তৈরি করা উচিত কিভাবে আমরা বিশ্বমানের অবকাঠামো নির্মাণ করব। বন্দর কীরকম হবে, ট্রান্সপোর্টেশন কি হবে, চট্টগ্রাম ঢাকা কি বুলেট ট্রেন হবে নাকি 200 কিলোমিটার ট্রেন হবে, এক্সপ্রেসওয়েটা কীরকম হবে, আমাদের শিক্ষার মান কীরকম হবে, আমাদের শিক্ষা আমরা বিজ্ঞান প্রযুক্তি টেকনিক্যাল কতটুকু করব, আমরা কি বাইরে থেকে শিক্ষক আমদানি করব কিনা ফর টেকনিক্যাল এডুকেশন অর ইভেন ফর আরও স্পেশালাইজ শিক্ষকের জন্য, আমরা কি হাজার হাজার নার্স তৈরি করব যারা বিশ্বে গিয়ে অনেক ভালো ভালো কাজ করবে। জাপানিজরা নার্স নিতে চাচ্ছে, আমরা কি আইটির ক্ষেত্রে আরও ব্যাপকতর অবস্থার সুযোগ নেব কিনা? অর্থাৎ আমাদের সামনে কিন্তু বিশ্ব এখন খোলা, কিন্তু আমরা কি প্রস্তুত? আমি প্রশ্ন করতে চাই আমাদের নেতাদের কাছে, আমরা কতটুকু প্রস্তুত? তিনি হয়তো সরকারি ছিলেন এবং উনি ওর সিনিয়র, অনেক সিনিয়র, আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যে আমরা কি আসলে এই গভর্নমেন্ট কি এই জায়গায় প্রস্তুত? এবং এখন সরকার না থাকলেও রাজনৈতিকভাবে সরকারের সঙ্গেই আছেন। যে এখন দেখুন রাজনীতির লক্ষ্য কি? আমরা যারা রাজনীতি করি আমাদের লক্ষ্য যেগুলো আমাদের আদর্শ রাজনীতিবিদ বা রাজনীতি হিসেবে যে লক্ষ্যগুলো থাকা উচিত সেগুলো আমাদের আছে কিনা। দেখেন ইমাম বুখারী 3 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন, 1 লক্ষ হাদিস তিনি মুখস্থ ছিল তার, 10,000-এর মতন হাদিস তিনি তার বুখারী শরীফে, যেটা কোরআন শরীফের পরেই মুসলমানরা সবচাইতে গুরুত্ব সহকারে বিবেচনা করে, সেখানে তিনি ইনক্লুড করেছেন। তার প্রথম হাদিসটা কি? প্রথম হাদিসই হইল ইন্নামাল আমালু বিল নিয়াত, তুমি নিয়াত অনুযায়ী তোমার কর্মফল পাবে। নিয়াতের উপরে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো দেখুন আমাদের রাজনীতির ক্ষেত্রেও রাজনীতিবিদদের আমি মনে করি যে প্রথমে আমাদের নিয়তটা ঠিক করতে হবে এবং এই নিয়তটা আমাদের এই লক্ষ্যে আনতে হবে যে রাজনীতির আদর্শ, রাজনীতির ব্যবস্থা কি, যে রাজনীতির লক্ষ্য হবে মানুষের 1 নম্বর মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, 2 নম্বর জনগণের কল্যাণ সাধন করা, 3 নম্বর তাদের এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন করা, এবং 4 নম্বরে হবে বন্টন ব্যবস্থা এমন করা যাতে মানুষে বৈষম্য না থাকে এবং দারিদ্র্য দূরীকরণ করা যায়। তো আজকে আমাদের যে লক্ষ্যগুলো, এই লক্ষ্যগুলো অর্জন করতে গেলে যেই যা বলুক রাজনীতিবিদদের শাসন করবেন এটাই কিন্তু ব্যবস্থা। কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি করেন এই রাজনীতির ভিতরে এমন কতগুলো ফ্যাক্টর, এমন কতগুলো উপাদান ঢুকে গেছে যে উপাদানগুলো আদর্শ রাজনৈতিক ব্যবস্থা সে লক্ষ্যে আমাদেরকে অগ্রসর হতে দিচ্ছে না। আপনি যে কথা বলেছেন জনাব আব্দুল হক সাহেব, হক ভাই, আমি আপনাকে বলি যে আমাদের দেশে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আপনি যদি আমাদের এই পোর্ট বলেন, তারপরে আমাদের যে কি বলে পরিবহন, আমাদের অর্থনৈতিক উন্নয়নের অন্যান্য যেসব বিষয়গুলো যেমন বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি, সবগুলোরই কিন্তু সমাধান আছে। সমাধান যে নাই তা নয়। আর যদি আমার কাছে সমাধান না থাকে, সমাধানযোগ্য এবং আমার কাছে যদি সমাধান না থাকে, আজকের এই বিশ্বে যেটাকে একটা গ্লোবাল ভিলেজ বলা হয়, সেই বিশ্বে কিন্তু অন্য জায়গা থেকেও সমাধান নিয়ে আসা খুব ডিফিকাল্ট কিছু না, এটা করা যায়। আপনি দেখেন আমাদের দেশের যে বিপুল জনশক্তি আজকে বাইরে, তারা আমাদের এই জনশক্তি নিয়ে তাদের হতে পারে যে আমাদের যারা কাজ করতে যান তারা নিম্ন বেতনভোগী কর্মচারী বা নিম্ন স্তরের কর্মচারী,
এগুলো হতে পারে, কিন্তু সেই অভাবগুলোও তো তারা আমাদের কাছ থেকে জনশক্তি নিয়ে পূরণ করছে। সুতরাং তাদের ওখানে যদি আমাদের এক্সপার্ট দরকার হয় বা টেকনিক্যাল সাপোর্টের দরকার হয়, তাহলে আমরা কিন্তু আনতে পারি। এবং আজকাল দিতেও মানুষ আগ্রহী এই কারণে যে দিলে তারও লাভ এই জন্য যে তার এই টেকনোলজিটা তো এক্সপোর্ট করতে হবে, তা নাহলে সে কেবলমাত্র তার জন্য তৈরি করে তার মার্কেট সীমিত সে করতে চায় না। সুতরাং এগুলো এই বর্তমান গ্লোবাল ভিলেজে তেমন কোনো সমস্যা নয়। সমস্যা হলো, আমি যেটা আবারও বলেছি, আমাদের নিয়তটা ঠিক করতে হবে যে ব্যক্তির চাইতে দেশ বড়, এবং দেশের জন্য আমরা এমন জিনিসগুলো আনবো যা আমাদেরকে সত্যিকারের ভাবে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে, আমাদের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করবে, অ্যাক্সিলারেশন আসবে। দেখুন, আমাদের এই দেশের যে জনগোষ্ঠী, যখন এই দেশে 3.5 কোটি মানুষ ছিল, তখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে, খাদ্যের অভাবে মানুষ মারা গেছে। 76-এর মন্বন্তরের কথা আজও শোনা যায়। আমাদের এখানে যখন 7.5 কোটি লোক ছিল, তখন এ দেশে দুর্ভিক্ষ হয়েছে, খাদ্যের অভাবে মানুষ মারা গেছে। কিন্তু আজকে আমাদের এখানে 16 কোটি মানুষ, কিন্তু ইনশাল্লাহ আমরা খাদ্যের অভাবে আমাদের দেশের মানুষ এখন খুব কষ্ট পায় না। এবং আজকের খবরই আছে যে 50,000 টন চাউল আমরা শ্রীলঙ্কায় রপ্তানি করব, এটা আমাদের সরকার একটা অ্যারেঞ্জমেন্টে পৌঁছাচ্ছে। সুতরাং আমরা এত ঘন বসতিপূর্ণ একটি রাষ্ট্র হয়েও আমাদের কৃষি ব্যবস্থা এখনো অনেকটা পশ্চাৎপদ হওয়া সত্ত্বেও আমাদের এই কৃষকরা, কৃষি জমি কমে যাওয়া সত্ত্বেও আমাদের কৃষকরা এবং যারা কৃষি বিজ্ঞানী আছে তারা কিন্তু এই অ্যাচিভমেন্টটা আমাদেরকে এনে দিয়েছেন। একই সঙ্গে আপনি দেখেন যে আমাদের এই দেশে যারা গার্মেন্টস এক্সপোর্ট করেন, তারা বিশ্বের যে কোনো জায়গায়, এখন আপনি একটা গার্মেন্টস কিনতে গেলে আমি বলবো এই উন্নত দেশগুলিতেও আপনি যদি একটা গার্মেন্টস কেনেন, আপনি দেখবেন তার ভিতরে লেখা আছে ছোট্ট একটা ট্যাগে মেড ইন বাংলাদেশ। এবং বিশ্বের গার্মেন্টস যারা আমদানিকারক, তারা কিন্তু আজকাল কোত্থেকে আমদানি করবে তার মধ্যে বাংলাদেশকে রাখে, এবং আমরা বিশ্বের সবচেয়ে বড় নিটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান এই বাংলাদেশ। সুতরাং এই যে এক্সপোর্ট আমরা করেছি, আমরা মার্কেট খুঁজেছি, আজকে থেকে 50 বছর আগে কেউ চিন্তাও করতে পারতো না যে ব্রিটিশরা বা আমেরিকানরা বাংলাদেশিদের বানানো শার্ট পরবে, প্যান্ট পরবে, এগুলো কিন্তু চিন্তাও করতে পারতো না। দেখুন, আমাদের রেমিটেন্স, ফরেন রেমিটেন্স, এই যে রেমিটেন্সটা আমাদের দেশে আসতেছে, প্রতি মাসে $1.2 বিলিয়ন উপরে এখন রেমিটেন্স আসে। এবং এই যে রেমিটেন্স, আমাদের যে বৈদেশিক বাণিজ্যের যে প্রভাব, এটা আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে কোথায় নিয়ে গেছে, $22 বিলিয়ন। আমরা কখনো চিন্তা করেছি? আমি আসছি আপনার কাছে। সুতরাং আমি যেটা একটা মানে আমি একটা কনক্লুডিং একটা স্টেটমেন্ট করতে চাই যে আমাদের কিন্তু ক্যাপাবিলিটি আছে, আমাদের আরবানাইজেশন হচ্ছে, নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আমাদের সমাজের একটা বিবর্তন ঘটতেছে, এবং এই বিবর্তনের একটা ডেলিভারি পেইন আছে, এখানে কিছু অপচয়, কিছু ইত্যাদি হতে পারে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে দেশকে পরিচালনা করতে পারে এবং এই সব সেক্টরগুলিকে যথাযথ পলিসি সাপোর্ট দিতে পারে, আমার মনে হয় আমরা নিশ্চয়ই মিরাকেল করতে পারি, আমরা চমক সৃষ্টি করতে পারবো। মিস্টার হক, কনক্লুডিং রিমার্কস, 2 মিনিট সময়। অবশ্যই, অ্যাকচুয়ালি আমাদের বড় নিয়ামক শক্তি হচ্ছে আমাদের কৃষক, শ্রমিক, আমাদের উদ্যোক্তা শ্রেণী, প্রাইভেট সেক্টর যারা কাজ করছেন। দুঃখজনক হচ্ছে আমাদের তাদের উপরে ভর করে যে একটা বিরাট গোষ্ঠী যারা কোনো কাজ করছে না, উৎপাদন করছে না, উৎপাদনের সহ জড়িত নয়, তারা কিন্তু সমস্ত সুবিধাগুলো নিয়ে নিচ্ছে। তারা চাঁদাবাজি করে, এক্সটর্শন করে, ঘুষ দুর্নীতির মাধ্যমে তারা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ইনকাম এত বেশি হয়েছে তারা বিদেশে পাচার করছে, এবং বিদেশে বাংলাদেশে ভিলেজ গড়ে উঠছে। এটা অত্যন্ত লজ্জাস্কর যে এটি রক্তাক্ত অধ্যায়ের মধ্যে স্বাধীন করা একটি দেশ, সে তার যেখানে সবাই পৃথিবীতে অন্য জায়গা থেকে লুট করে হলে চুরি করে এনে নিজের দেশকে সমৃদ্ধ করে, আমরা উল্টো এখান থেকে যারা নিয়ে যাচ্ছেন তারা হচ্ছেন একটা বিশেষ শ্রেণী, তারা কিন্তু নিরাপদ মনে করছেন না এই দেশকে, মনে করছেন যে আমাদের ছেলেমেয়েরা সবাই ভবিষ্যৎ প্রজন্ম বাইরে থাকবে। এরকম নাফরমানি এই মোনাফেকদের
মুনাফিকরা কিন্তু আমাদের আশেপাশে আছে, আমাদের আপনাকে কাছে সাহায্য দাঁড়িয়ে করি আছে। একটু। আপনি নিশ্চয়ই পড়েছেন ওই রিপোর্টটা যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের ডিপোজিট কিন্তু বেড়েছে। তা আমি যেটা বলতে চাই শহীদ ভাই, দেখেন আজকে সারা দেশে লক্ষ লক্ষ ব্যবসায়ীরা নিগৃহীত, তারা ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে মারা যাচ্ছে। আমি নিজে ভুক্তভোগী হিসেবে মনে করছি যে আমরা যারা সৎভাবে ব্যবসা করি তাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়তেছে। অথচ একটা শ্রেণী কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কোনো উৎপাদন নাই, তারা কোনো পরিশ্রম করে না, তাদের হাতে সমস্ত সম্পদ চলে যাচ্ছে। ক্রনিক ক্যাপিটাল যেটাকে বলে, এটা ভয়ঙ্কর বিষয় কিন্তু। অতএব বাংলাদেশকে আপনি যেটা বলেছেন এটা আপনার উইশ, যে যদি সৎ হতো, যদি সততা, কিন্তু এইভাবে হয়তো খুব কঠিন। কারণ অসতের বিরুদ্ধে কতটুকু ডিটারেন্স হচ্ছে রাষ্ট্র, কতটুকু পানিশমেন্ট দিচ্ছে, কতটুকু লালন করছে, আপনার আপনার শিষ্টাচার করছে, আর দুষ্টকে কতটুকু দমন করছে, সেই প্রাচীন কথায় ফিরে আসতে হয়। আমি মনে করি ডেফিনেটলি যদি বাংলাদেশে আমরা শাসনের ক্ষেত্রে একটা সমাধানে আসা যায়, শাসনের সংকটটাই কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করছে। এবং স্থিতিশীলতার জন্য চীনের একটা পত্রিকা যখন জাপানিজ প্রাইম মিনিস্টার যেদিন ঢাকায় ছিলেন সেদিন মন্তব্য করেছে জাপানিরা হয়তো বাংলাদেশে অনেক বিনিয়োগ করতে চাচ্ছে। নিচের দিকে লিখেছে চ্যালেঞ্জ হচ্ছে তাদের সাংঘর্ষিক রাজনীতি, চ্যালেঞ্জ হচ্ছে তাদের ইনডাইরেক্টলি দুর্নীতি এবং অবকাঠামোগত যে দুর্বলতা, সেগুলোকে সুশাসনের অভাব, অবকাঠামোটা সামাজিক, অবকাঠামোটা আপনার ভৌত যেটা, এই দুটাকে মেন করেছে। অতএব এই দুইটা অবকাঠামোই আমাদের বড় রকমের পরিবর্তন দরকার যদি বাংলাদেশকে নতুন করে দাঁড়াতে হয়। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ এখন ধরুন যদি আমরা সেরকম পরিবেশ দিতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ 10-15 বছরের মধ্যে ডেফিনেটলি ঘুরে দাঁড়াতে পারে। বিনিয়োগকারীরা আসতে চাচ্ছে, আমার বিশ্বাস আমরা সবাই সেটা বুঝতে পারছি। সেই জন্য হয়তো একটা ব্যাপক পরিবর্তন এখানে দরকার। এই পরিবর্তনটা কিভাবে আসবে সেটা একটা বড় প্রশ্ন। আমাদের মধ্যে যেসব বিভিন্ন রকমের মিথ্যা ধুয়াটে যেসব অবস্থা ছিল, আমার বিশ্বাস ক্রমশ কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে রাজনীতিকরা যে ভুল করবেন সেই ভুলের মাসুল জনগণ দেবে। অর্থনীতির, আমাদের যুব সমাজ ফিউচারে রাজনীতির সেবাদাস হবে না ব্যবস্থাপক হবে না উদ্যোক্তা হবে, সেই জিনিসটা কিন্তু রাজনীতি নির্ধারণ করতে হবে। আমাদের আশেপাশে যেসব দেশ দাঁড়িয়েছে সেখানে কিন্তু এত লক্ষ লক্ষ পোস্টার পৃথিবীর কোথাও দেখা যায় না। আপনি তো বাংলাদেশে যান, বিশাল বাণিজ্য হচ্ছে পোস্টারের বাণিজ্য। এটা মধ্যযুগীয় রাজনীতির ইঙ্গিত করে। আমার মনে হয় বাংলাদেশ মাস্ট গ্রাজুয়েট ফ্রম দিস সর্ট অফ মিড লেভেল অফ মিডিয়েবল যুগের রাজনীতি থেকে উত্তরণ হওয়া দরকার। কারণ আমরা এখন বিশ্ববাজারে যেতে চাই এবং আমাদের যে প্রায় কোটিখানিক মানুষ বাইরে আছে, যারা তাদের এই যে গরিব গ্রামের সাধারণ মানুষের ছেলেপেলেরা যাতে জীবন এবং যৌবন বিলিয়ে দিয়ে আপনাকে আপনার ভাষায় $22 বিলিয়ন পাঠাচ্ছে, সে $22 বিলিয়ন দিয়ে আমরা কি করছি? আমরা শেষ করতেছি মানে আধা মিনিটের মধ্যে। আমরা কিন্তু এই টাকা দিয়েও আমাকে বিশ্ব ব্যাংকের অনেক উপরের লেভেলের আপনার বলেছিলেন, কনসালটেন্ট বলছেন যে তোমাদের কিন্তু বেশি একটা বিদেশি সাহায্য দরকার নাই, জাস্ট তোমরা ম্যানেজমেন্টের দিকে নজর দাও, ম্যানেজমেন্ট ঠিক মতো করো এবং এই টাকা দিয়েই কিন্তু তোমরা পাওয়ার হাউস করতে পারো, এই টাকা দিয়ে তোমরা এক্সপ্রেসওয়ে করতে পারো। মালিক করতে পারতাম এই কোটি বাঙালি যারা বিদেশে বাইরে আছে। সেই জন্য আমার মনে হয় যে শাসনের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু একটা বাংলাদেশের একটা উত্থান পর্বে যাওয়া দরকার। সেই জন্য বড় রকমের পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনগুলো করতে পারলেই কিন্তু আমরা সম্ভবত আমাদের যে স্বপ্নের কথা বলা হচ্ছে সে স্বপ্নের পথে পাবো। এক মিনিটে যদি আপনি বলেন। আমি একটা জিনিস বলতে চাই এখানে সর্বশেষ, যে কোনো দেশকে, কোনো জাতিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য 3টি জিনিসের প্রয়োজন হয়। একটি হলো সেই জাতির একটি সুন্দর স্বপ্ন থাকতে হয়, দ্বিতীয় হলো সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য একটি কর্মমুখর বর্তমান থাকতে হয়, আর একটা সমৃদ্ধ অতীত থাকতে হয় যেটা থেকে শিক্ষা নিয়ে সে বর্তমানের পথে চলার পথটি তৈরি করবে। বাংলাদেশের কিন্তু গৌরবময় অতীত আছে এবং আজকে আমাদের সামনে স্বপ্নও আছে যে আমরা একটি উন্নত দেশ হব। 1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই স্বপ্নই আমাদেরকে দেখিয়েছিলেন এবং দেশকে তারা এজন্যই মুক্ত করেছিলেন। যেটি প্রয়োজন সেটি হলো একটি কর্মমুখর বর্তমান, যেখানে থাকবে না দুর্নীতি, যেখানে থাকবে না স্বজনপ্রীতি, যেখানে থাকবে না দলীয়করণ, যেখানে থাকবে মেধার উৎকর্ষতা সাধনের চেষ্টা এবং প্রকৃত মূল্যায়ন। আমরা যদি সেই পথে অগ্রসর হতে পারি সাফল্য আমাদের সুনিশ্চিত।
দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেইলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার আব্দুল হক এবং মিস্টার শেখ শহীদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক মণ্ডলী, এই আলোচনাটি খুবই প্রণিধানযোগ্য। যাদের জন্য বিশেষ করে তারা কতটা মাথায় ঢোকাবেন সেটি নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে, যদিও আমি নিশ্চিত যে তাদের অনেকেই এই অনুষ্ঠানটি দেখেছেন বা দেখছেন এখনও। এই আলোচনায় আমার দুই অতিথি পবিত্র কোরআন, হাদিস, কনফুসিয়াস, স্যামুয়েল, অমর্ত্য সেন অনেককে উদ্ধৃত করেছেন অনেক কিছু থেকেই। উদাহরণ হিসেবে টেনে নিয়ে এসেছেন চীনকে, জাপানকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে, ভিয়েতনামকে, কোরিয়াকে, মালয়েশিয়াকে। যে সিদ্ধান্তে ওনারা উপনীত হয়েছেন অনেক বক্তব্য রেখেছেন, সবই বিবেচনার দাবি রাখে, বিশেষ করে এই রাষ্ট্রকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য। আলোচনা শুরু করেছিলাম আমি গণতন্ত্র এবং উন্নয়ন নাকি গণতন্ত্র বনাম উন্নয়ন। ওনারা একমত যে গণতন্ত্র উন্নয়ন একটি অন্যটির পরিপূরক, একটিকে বাদ দেওয়া যাবে না, একটিকে গ্রহণ করে আরেকটিকে গ্রহণ করে, এবং কেবলমাত্র উন্নয়নই জনগণকে সন্তুষ্ট করতে পারে না। ওনারা বলছেন যে টেকসই উন্নয়নের জন্য সুশাসন দরকার, সম্পদের সুষম বন্টন দরকার, আইনের শাসন দরকার, শিক্ষা, স্বাস্থ্য এগুলোর দিকে নজর দেওয়া দরকার, দুর্নীতি মুক্ত একটা সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেওয়া দরকার। আলোচনা করতে গিয়ে এটি বলেছেন জনগণের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকা দরকার, জনগণের স্বাধীন চিন্তা করবার শক্তি বা ক্ষমতা দরকার, এবং জনগণ যেন রাষ্ট্র সরকারের উপর আস্থা রাখতে পারে এরকম একটা পরিবেশ দরকার যদি রাষ্ট্রকে, সমাজকে এগিয়ে নিতে হয়। এবং বাংলাদেশের জনগণ দাবি রাখে, ওনারাই বলছিলেন যে অত্যন্ত আধুনিকভাবে শাসিত হওয়ার জন্য। ওনারা বলছেন যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটা সমন্বয় দরকার, এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবার জন্য করতে চাইলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐকমত্য দরকার। এবং বাংলাদেশের প্রধান সংকট, যেটি আমরা সবাই কম বেশি জানি, যদি জানতে চাই, বুঝতে চাই, যে শাসনের সংকটটাই এখানে প্রধান। ওই আইনের শাসন বলি, সুশাসন বলি, সবগুলো এক জায়গায় এসে দাঁড়ায় শাসনের সংকট। এবং শাসনের সংকটের মধ্যে আবার একটি গণতান্ত্রিক শাসন, সেখানে যেখানে পরমসহিষ্ণুতা দরকার, সহনশীলতা দরকার, সমঝোতা দরকার, এটির অনুপস্থিতি কিন্তু বাংলাদেশের উন্নয়নের পথে, অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় বাধা। আশা করব যারা রাষ্ট্র পরিচালনা করছেন এবং রাষ্ট্র পরিচালনার যে শক্তি, যারা এখন ক্ষমতায় আছেন, অতীতে ছিলেন, ভবিষ্যতে আসবার স্বপ্ন দেখছেন, তারা বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং এটি মাথায় রাখবেন যে এই ভূখণ্ডের জনগোষ্ঠী অনেকটা সময়ের জন্য হয়তো তাদেরকে ছাড় দেবে বা ছাড় দিতে পারে, কিন্তু ইতিহাস বলে যা শেষ পর্যন্ত তারা কিন্তু কাউকেই ক্ষমা করেন না এই অর্থে যে তাদের যে পাওনা সেটি তারা আদায় করে নিতে জানেন, যে কোনোভাবেই জানেন। আর আমরা যদি প্রকৃতির কথা বলি, সৃষ্টিকর্তার কথা বলি, সৃষ্টিকর্তা অনেককে ছাড় দেন, অনেকটা সময়ের জন্য হয়তো দেন, কিন্তু প্রতিশোধটা যখন নেন বা বিচারটা যখন করেন, সেটি কিন্তু সহ্যের সীমার বাইরে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।